আপনি কি কখনো ভেবেছেন দেওয়ালে টাঙানো ঘড়ি কিভাবে তৈরি হয়? আজকাল আমরা মোবাইল, স্মার্টওয়াচ বা ট্যাবলেট দিয়ে সময় দেখি, কিন্তু ঘর, অফিস, স্কুল কিংবা দোকানে এখনো ওয়াল ক্লক অতি প্রয়োজনীয় জিনিস। কিন্তু এই কোয়ার্টাজ ওয়াল ক্লক ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আসুন দেখি কিভাবে প্লাস্টিক, গিয়ার আর মেশিনারির সংমিশ্রণে তৈরি হয় এই প্রয়োজনীয় ডিভাইসটি। প্রথমে ঘড়ির কাঠামো বা বডি তৈরি করা হয়। এটি সাধারণত প্লাস্টিক দিয়ে তৈরি হয়, কারণ প্লাস্টিক হালকা ও টেকসই। বিশেষ মোল্ডিং মেশিনে প্লাস্টিক গলিয়ে একটি ছাঁচে ঢেলে সেটিকে ঘড়ির আকৃতি দেওয়া হয়। এরপর অতিরিক্ত অংশ কেটে ফেলা হয় যাতে এটি নিখুঁত আকৃতি পায়। এরপর আসতে হয় ঘড়ির ফেস বা ডায়াল তৈরির প্রক্রিয়ায়। এটি ডিজিটাল সফটওয়্যার ডিজাইন করা হয় এবং বিশেষ প্রিন্টিং মেশিনে সেটি ছাপানো হয়। কিছু ঘড়ির ডায়াল প্লাস্টিকের হয়, আবার কিছু হয় মেটালের উপর প্রিন্ট করা। এরপর আসে ঘড়ির 3টি কাঁটা তৈরি করা, যেগুলো ঘন্টা, মিনিট ও সেকেন্ড নির্দেশ করে। আজকাল কিছু ঘড়িতে অ্যালার্ম সেট করার জন্য অতিরিক্ত একটি সুই থাকে। এই কাঁটাগুলোও মোল্ডিং মেশিনে তৈরি করা হয় এবং নির্দিষ্ট আকৃতি দেওয়া হয়। এরপর ঘড়ির গিয়ার তৈরি করা হয়, যা ঘড়ির অভ্যন্তরে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে। পিসিবি এবং মিনিয়েচার গিয়ার সিস্টেম ঘড়ির গতিবিধি নিয়ন্ত্রণ করে। গিয়ার তৈরির সময় প্রতিটি দাঁত পরীক্ষা করা হয় যাতে এগুলো নিখুঁতভাবে কাজ করে। এরপর ঘড়ির মুভমেন্ট সিস্টেম বা ইঞ্জিন তৈরি করা হয়, যা ঘড়ির সময় নির্ভুল রাখে। কোয়ার্টাজ ক্রিস্টাল ব্যবহার করে ঘড়ির ভেতরের মাইক্রো প্রসেসরকে সংকেত পাঠানো হয়, যা নির্দিষ্ট সময়ের ব্যবধানে সেকেন্ড কাঁটা ঘোরায়। এতে কোয়ার্টাজ মুভমেন্ট এতটাই নিখুঁত হয় যে এটি দীর্ঘদিন সময় ঠিক রাখতে পারে। এরপর আসে ঘড়ি অ্যাসেম্বলিং এর ধাপ। প্রথমে মুভমেন্ট সিস্টেমকে ঘড়ির কাঠামোর ভেতরে স্থাপন করা হয়। তারপর গিয়ার, ব্যাটারি এবং সার্কিট সংযুক্ত করা হয়। এরপর কাঁটাগুলো নির্দিষ্ট অ্যাঙ্গেলে বসানো হয় যাতে সেগুলো একে অপরের সাথে সংঘর্ষ না করে। সবশেষে প্লাস্টিক বা কাঁচের কভার বসিয়ে ঘড়ির সামনে বন্ধ করে দেওয়া হয়, যা ডাস্ট প্রুফ ও ওয়াটারপ্রুফ সুরক্ষা দেয়। এরপর প্রতিটি ঘড়িকে একটি বিশেষ মেশিনে পরীক্ষা করা হয় যাতে দেখা যায় এটি সঠিক সময় দেখাচ্ছে কিনা। সবকিছু ঠিক থাকলে ঘড়িগুলো প্যাকেজিং লাইনে পাঠানো হয়। ব্র্যান্ডের লোগো লাগিয়ে একটি সুন্দর ডিজাইন করা বক্সে প্যাক করা হয় যাতে বাজারে বিক্রির জন্য প্রস্তুত হয়। আপনি কি জানেন আধুনিক নির্মাণ শিল্পে এমন একটি প্রযুক্তি এসেছে যা সময় ও খরচ দুটোই বাঁচাতে পারে? এটি হলো সিমেন্ট ব্ল্যাঙ্কেট, একটি বিশেষ ধরনের উপাদান যা শুকনো অবস্থায় সাধারণ কাপড়ের মতো নরম থাকে, কিন্তু এতে পানি দিলেই এটি কংক্রিটের মতো শক্ত হয়ে যায়। এটি নির্মাণ শিল্পে এক বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে, যা ভবিষ্যতে কংক্রিট ব্যবহারের প্রচলিত ধারা বদলে দিতে পারে। সাধারণত কংক্রিট ঢালাইয়ের জন্য প্রচুর সময় ও শ্রম লাগে। মিক্সিং, ঢালাই, শুকানোর প্রক্রিয়া সম্পন্ন করতে বেশ কয়েকদিন সময় লেগে যায়, কিন্তু সিমেন্ট ব্ল্যাঙ্কেট ব্যবহারে এই সমস্যার সমাধান হয়ে গেছে। এটি দেখতে একটি সাধারণ কাপড়ের মতো, যা সহজেই বহনযোগ্য এবং ভাঁজ করা যায়। কিন্তু মজার ব্যাপার হলো, যখন এতে পানি ছিটানো হয় তখন এটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দ্রুত শক্ত হয়ে যায় এবং কংক্রিটের মতো মজবুত হয়ে ওঠে। এই প্রযুক্তির মাধ্যমে নির্মাণ শিল্পের সময় এবং খরচ দুটোই কমানো সম্ভব। প্রথমত, সাধারণ কংক্রিট বা সিমেন্ট ঢালাইয়ের ক্ষেত্রে যেখানে বহুদিন অপেক্ষা করতে হয়, সেখানে সিমেন্ট ব্ল্যাঙ্কেট ব্যবহারের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই কাঠামো তৈরি করা সম্ভব। দ্বিতীয়ত, এটি অনেক কম পরিশ্রম ও শ্রমিকের প্রয়োজন হয়, কারণ এখানে আলাদা করে কোনো পুরো ঢালাই বা কাঠামো নির্মাণের প্রয়োজন নেই। এটি শুধু বিছিয়ে পানি দিলে কাঠামো তৈরি হয়ে যায়। এই প্রযুক্তি পরিবেশ বান্ধব, কারণ সাধারণ কংক্রিটের মতো এতে অতিরিক্ত পানি ও শক্তি খরচ হয় না। এটি বিশেষভাবে রাস্তা মেরামত, অস্থায়ী শেল্টার, সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা, বাঁধ ও জলাশয় সুরক্ষা এবং জরুরি পরিস্থিতির দ্রুত অবকাঠামো নির্মাণের জন্য ব্যবহার করা হয়। অনেক উন্নত দেশ ইতিমধ্যে এটি ব্যবহার শুরু করেছে এবং ভবিষ্যতে এটি আরো বড় প্রকল্পের ব্যবহৃত হতে পারে। যদি এই প্রযুক্তি আমাদের দেশেও ব্যাপকভাবে ব্যবহার করা শুরু হয়, তাহলে নির্মাণ খরচ ও সময় অনেক কমে যাবে। সড়ক, ব্রিজ, বিল্ডিং নির্মাণ বা জলাশয় সংরক্ষণের ক্ষেত্রে এটি অনেক বেশি কার্যকর হতে পারে। আপনি কি মনে করেন ভবিষ্যতে এই প্রযুক্তি প্রচলিত কংক্রিটের জায়গা নিতে পারবে, নাকি এটি শুধুমাত্র বিশেষ কিছু নির্মাণের জন্য ব্যবহৃত হবে? আপনি কি কখনো ভেবেছেন একটা এয়ারপ্লেনের ওজন যেখানে প্রায় 1,00,000 কেজি পর্যন্ত হয়, সেখানে এর চাকা ফেটে যায় না কেন? গাড়ির চাকাতে অনেক সময় অতিরিক্ত ওজন বা চাপের কারণে বিস্ফোরিত হয়, কিন্তু এত বিশাল প্লেন যখন রানওয়েতে নামছে তখন এর টায়ার এত চাপ সহ্য করেও কিভাবে অক্ষত থাকে? আসলে এর পেছনে রয়েছে কিছু বিজ্ঞান ভিত্তিক কারণ। এয়ারপ্লেনের টায়ার সাধারণ টায়ারের মতো নয়। সাধারণ গাড়ির টায়ার যেমন রাবার এবং বাতাস দিয়ে তৈরি হয়, প্লেনের টায়ার কিন্তু সিনথেটিক রাবার দিয়ে বানানো হয়। এই সিনথেটিক রাবার অত্যন্ত শক্তিশালী এবং এটি খুব সহজে ক্ষতিগ্রস্ত হয় না। এটি এমনভাবে ডিজাইন করা হয় যাতে এটি প্রচণ্ড চাপ সহ্য করতে পারে। এয়ারপ্লেনের টায়ারের ভেতরে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। বেশিরভাগ গাড়ির টায়ারে সাধারণ বাতাস অর্থাৎ অক্সিজেন ও নাইট্রোজেনের মিশ্রণ ব্যবহার করা হয়, কিন্তু এয়ারপ্লেনের টায়ারে নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। এই নাইট্রোজেন অত্যন্ত ঠান্ডা এবং এটি সহজে বিস্ফোরিত হয় না। এর মূল কারণ হলো নাইট্রোজেন তাপমাত্রা পরিবর্তনের প্রতি সংবেদনশীল নয়। যখন প্লেন অনেক উচ্চতা থেকে নেমে আসে বা রানওয়েতে প্রচণ্ড গতিতে চলে, তখন এর টায়ার অনেক গরম হয়ে যায়, কিন্তু নাইট্রোজেন থাকার কারণে প্লেনের টায়ারে তাপমাত্রার পরিবর্তন তেমন প্রভাব ফেলতে পারে না।
তাই বিস্ফোরণের সম্ভাবনাও থাকে না। এয়ারপ্লেনের টায়ারের চাপ সামলানোর ক্ষমতা বিশাল। এয়ারপ্লেনের টায়ার সাধারণত 200 psi বা তারও বেশি চাপ সহ্য করতে পারে, যা একটি গাড়ির টায়ারের তুলনায় প্রায় 6 গুণ বেশি। গাড়ির টায়ার সাধারণত 30 থেকে 35 psi চাপ সহ্য করতে পারে, কিন্তু প্লেনের টায়ারকে অনেক বেশি প্রেসার নিতে হয়, কারণ একটি প্লেনের ওজন বিশাল এবং ল্যান্ডিংয়ের সময় এতে প্রচণ্ড চাপ পড়ে। এয়ারপ্লেন যখন রানওয়েতে নামে তখন এর গতি থাকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার প্রতি ঘন্টায়। এত উচ্চ গতিতে টায়ারের উপর চাপ পড়ে, কিন্তু এর বিশেষ ডিজাইন করা ট্রেড প্যাটার্ন এতটাই শক্তিশালী যে এটি সহজে ক্ষয় হয় না বা ফেটে যায় না। এয়ারপ্লেনের টায়ার কি কখনো ফাটে না? অনেক সময় প্লেনের টায়ার ফেটে যেতে পারে, কিন্তু এটি খুবই বিরল ঘটনা। প্লেনের টায়ারগুলো রক্ষণাবেক্ষণ খুবই কড়া নিয়মে করা হয় এবং নির্দিষ্ট সময় পর পর এগুলো পরিবর্তন করা হয়। সাধারণত একটি প্লেনের টায়ার 500 থেকে 1000 বার ল্যান্ডিং সহ্য করতে পারে, তারপর এটি বদলে ফেলা হয়। সংক্ষেপে, কেন প্লেনের টায়ার বিস্ফোরিত হয় না? সিনথেটিক রাবার দিয়ে তৈরি শক্তিশালী টায়ার নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, যা বিস্ফোরণ রোধ করে। 200 অধিক psi পর্যন্ত চাপ সহ্য করতে পারে। বিশেষ ট্রেড ডিজাইন যা অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণ ঠেকায়। একাধিক টায়ার থাকার কারণে চাপ সমানভাবে ভাগ হয়। এই কারণগুলো মিলিয়ে প্লেনের টায়ার এত বেশি শক্তিশালী হয় এবং সহজে ফেটে যায় না। আপনার বাড়িতে যদি পুরনো একটি স্যাটেলাইট ডিশ পড়ে থাকে, তাহলে তা ফেলে না দিয়ে পুরনো জিনিসকে নতুনভাবে কাজে লাগাতে পারেন। আপনি সেটি দিয়ে তৈরি করতে পারেন একটি সৌর চুলা, যা রান্নার জন্য একদম নিখরচায় এবং জ্বালানি ছাড়াই কাজ করবে। ভাবুন তো, শুধু সূর্যের আলো ব্যবহার করে আপনি খাবার রান্না করতে পারবেন। এটি যেমন সাশ্রয়ী, তেমনি পুরনো জিনিস নতুন কাজে লাগানোর একটি চমৎকার উদাহরণ। কেন স্যাটেলাইট ডিশ থেকে চুলা বানানো সম্ভব? স্যাটেলাইট ডিশের আকৃতি এমনভাবে তৈরি যে এটি সূর্যের আলোকে একটি নির্দিষ্ট বিন্দুতে ফোকাস করতে পারে। এই ফোকাস করার ক্ষমতাটি সৌর চুলা তৈরিতে ব্যবহার করা হয়। ডিশের পৃষ্ঠে যদি প্রতিফলক যেমন আয়না বা রিফ্লেক্টিভ স্টিকার লাগিয়ে দেন, তাহলে এটি সূর্যের আলো আরও ভালোভাবে প্রতিফলিত করে এবং একটি কেন্দ্রীভূত জায়গায় তাপ তৈরি করে। সেই জায়গায় তাপমাত্রা এত বেশি হয় যে আপনি সেখানে রান্নার পাত্র বা হাঁড়ি বসিয়ে রান্না করতে পারবেন। সৌর চুলা তৈরির প্রক্রিয়া। ডিশ পরিষ্কার করুন। প্রথমে পুরনো স্যাটেলাইট ডিশটি ভালোভাবে পরিষ্কার করে নিন। অনেক সময় পুরনো ডিশে ময়লা জমে থাকে, তাই ভালোভাবে তা পরিষ্কার করতে হবে। প্রতিফলক লাগান। ডিশের পৃষ্ঠে আয়না বা প্রতিফলক স্টিকার লাগান। বাজারে প্রতিফলক স্টিকারও পাওয়া যায়, যা আপনি সহজেই কিনে লাগাতে পারেন, অথবা পুরনো আয়না ছোট ছোট টুকরো করে ব্যবহার করতে পারেন। ডিশটি সূর্যের দিকে ঘোরান। এখন ডিশটি এমনভাবে সূর্যের দিকে ঘোরান যাতে সূর্যের আলো একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত হয়। সেই জায়গায় রান্নার পাত্র রাখুন। রান্না শুরু করুন। সূর্যের তাপে কয়েক মিনিটের মধ্যে খাবার রান্না হবে বা পানি ফুটে যাবে। মাত্র 10 থেকে 15 মিনিটে আপনি পানি ফুটিয়ে ফেলতে পারবেন। সৌর চুলার সবচেয়ে বড় সুবিধা হলো এটি বিদ্যুৎ বা গ্যাস ব্যবহার করে না, কারণ এর জ্বালানি সূর্যের আলো। এতে কোনো ধোঁয়া বা বায়ু দূষণ হয় না, তাই এটি সম্পূর্ণ পরিবেশ বান্ধব। এছাড়া এটি টেকসই, বিশেষ করে গ্রামাঞ্চল বা ক্যাম্পিং স্পটে খুবই উপকারী, যেখানে বিদ্যুৎ বা গ্যাসের সহজলভ্যতা নেই। আপনি এই চুলা ব্যবহার করে রান্নার খরচ কমাতে পারবেন, কারণ এতে কোনো ধরনের গ্যাস বা বিদ্যুৎ লাগবে না। আর এই সৌর চুলা শুধু রান্নার জন্যই নয়, পানি বিশুদ্ধ করতেও ব্যবহার করা যায়। সূর্যের তাপে পানি ফুটিয়ে জীবাণুমুক্ত করা সম্ভব, যা বিশুদ্ধ পানির অভাবে যেসব অঞ্চলের মানুষ কষ্ট পায় তাদের জন্য সহজ সমাধান হতে পারে। জাপানে কাঠের উপর কাজ করার এক অবিশ্বাস্য কৌশল রয়েছে, যেখানে কাঠ থেকে এতটাই পাতলা স্তর কাটা হয় যে সেটা একটি বইয়ের পাতার চেয়েও 100 গুণ পাতলা। এই বিশেষ কাঠের কাজকে বলা হয় কাবু, যা অত্যন্ত কঠিন এবং নিখুঁত দক্ষতার প্রয়োজন হয়। এটা এতটাই কঠিন একটি কাজ যে সারা বিশ্বে খুব কম সংখ্যক কারিগরই এটি নিখুঁতভাবে করতে পারেন। এই কৌশল সম্পন্ন করতে বিশ্বের সবচেয়ে ধারালো ব্লেড ব্যবহার করা হয়। কিন্তু শুধু ব্লেড ধারালো হলেই হয় না, এখানে আরও গুরুত্বপূর্ণ হলো ব্লেড চালানোর গতি এবং এর সঠিক কম্পন হার বজায় রাখা। যদি কেউ একটুও বেশি বা কম গতি চালায়, তাহলে কাঠের এই পাতলা স্তর মুহূর্তের মধ্যেই ছিঁড়ে যেতে পারে, কারণ এটি তুলার চেয়েও বেশি কোমল এবং সংবেদনশীল। এই কাজের জন্য সাধারণ যে কোনো কাঠ নয়, বরং খুবই উচ্চমানের এবং বিশেষভাবে প্রস্তুত করা কাঠ ব্যবহার করা হয়। কাঠটিকে প্রস্তুত করার পর সেটিকে এক বিশেষ ধরনের ব্লেড দিয়ে কাটতে হয়, যা পৃথিবীর সবচেয়ে ধারালো ব্লেডগুলোর মধ্যে অন্যতম। কিন্তু শুধু ব্লেড ধারালো হলেই হবে না, কাটার গতি এবং ব্লেডের কম্পন হার একদম নিখুঁত হতে হবে। একজন কারিগর কাঠ কেটে এই পাতলা স্তর বের করছেন। যদি তিনি একটুও বেশি চাপ দেন, তাহলে কাঠ ভেঙে যাবে। আবার যদি একটু কম চাপ দেন, তাহলে কাঠ থেকে একটানা স্তর বের হবে না। এটি তুলার চেয়েও বেশি কোমল এবং সংবেদনশীল, তাই এটি কেটে বের করার জন্য অভিজ্ঞতা ও ধৈর্যের এক অদ্ভুত মিশ্রণ প্রয়োজন হয়। এই কাজের জন্য একটি নির্দিষ্ট গতিতে ব্লেড চালাতে হয়,
যদি ব্লেডের গতি একটু কম বেশি হয় তাহলে কাঠের স্তর মুহূর্তের মধ্যেই ছিঁড়ে যাবে। 1 মিলিমিটারও কম বেশি হলে পুরো প্রক্রিয়াটি ব্যর্থ হয়ে যেতে পারে। এই বিশেষ কাঠ কাটা কৌশল এতটাই জটিল যে জাপানে খুব কম সংখ্যক কারিগরই এটি নিখুঁতভাবে করতে পারেন। এটি বছরের পর বছর অনুশীলন করতে হয়, কারণ এটি নিছক একটি সাধারণ কাজ নয়, বরং এক ধরনের কাঠের শিল্প। যারা একবার এই দক্ষতা আয়ত্ত করতে পারেন তারা জাপানে বিশেষ এক্সপার্ট কার্পেন্টার বা শিল্পী হিসেবে স্বীকৃতি পান। এই কৌশল আয়ত্ত করতে গেলে কারিগরদের প্রচণ্ড ধৈর্য ও দক্ষতার পরীক্ষা দিতে হয়।